কখনো কি কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখে মনে হয়েছে এই যে এত এত লাভ বা লোকসানের সংখ্যা এগুলো আসলে আসলো কোত্থেকে? আসলে পর্দার আড়ালে কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম কাজ করে যা এই সংখ্যাগুলোর আসল গল্পটা তৈরি করে। চলুন আজ আমরা সেই নিয়মগুলোর পেছনের কাহিনীটাই একটু খুঁজে দেখি। হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কারণ জানেন তো, অ্যাকাউন্টিংয়ের জগতে সংখ্যাগুলো তো গুরুত্বপূর্ণ বটেই, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সংখ্যাগুলো কিভাবে দেখানো হচ্ছে। আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরুন দুটো কফি শপ একদম পাশাপাশি, দুটোই একই রকম কফি বিক্রি করে, কিন্তু বছরের শেষে গিয়ে দেখা গেল একটার লাভ অন্যটার চেয়ে অনেক বেশি। এটা কিভাবে সম্ভব? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদের অ্যাকাউন্টিং পলিসির মধ্যে। মানে এক একজন এক এক নিয়ম মানছে, আর এই ভিন্ন পলিসির কারণেই দুটো কোম্পানির মধ্যে তুলনা করাটা প্রায় অসম্ভব হয়ে যায়। আর এখানেই আমাদের গল্পের মূল চরিত্র অনন্যার প্রবেশ। অনন্যা সূর্য টেক্সটাইলসের সিএফও। তার কাঁধে কিন্তু একটা বিরাট দায়িত্ব। কোম্পানির আর্থিক চিত্রটা শুধু নির্ভুলভাবে নয়, বরং বিনিয়োগকারী আর ব্যাংকের কাছে একেবারে স্বচ্ছ আর পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। তো চলুন তার এই যাত্রার সঙ্গী হয়ে আমরা অ্যাকাউন্টিং পলিসির জটিলতাগুলো একটু বোঝার চেষ্টা করি। তো যে কোনো পলিসি বেছে নেওয়ার আগে অনন্যাকে একটা জিনিস নিশ্চিত করতে হয়। সেটা হলো তার কোম্পানির রিপোর্টের ভিত্তিটা যেন একদম মজবুত থাকে, অনেকটা একটা বাড়ির ফাউন্ডেশনের মতো। অ্যাকাউন্টিং জগতেও ঠিক এরকম তিনটে মূল স্তম্ভ আছে যার উপর পুরো রিপোর্টটা দাঁড়িয়ে থাকে। এই স্তম্ভগুলো যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু পুরো কাঠামোটি ভেঙে পড়বে। প্রথমটা হলো গোয়িং কনসার্ন। সহজ কথায় ধরে নেওয়া হয় কোম্পানিটা অদূর ভবিষ্যতে বন্ধ হয়ে যাচ্ছে না। এরপর আসে কনসিস্টেন্সি, মানে সামঞ্জস্য। এটা নিশ্চিত করে যে আপেলের সাথে কমলার তুলনা করা হচ্ছে না, মানে প্রতি বছর একই নিয়ম মানা হচ্ছে। আর সবশেষে হলো অ্যাক্রুয়াল। এর মানে হলো লেনদেন যখন হচ্ছে ঠিক তখনই সেটা খাতায় লেখা হচ্ছে, পকেটে টাকা আসার জন্য অপেক্ষা করা হচ্ছে না। আর এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। এই নিয়মগুলো এতটাই বেসিক বা মৌলিক যে কোনো কোম্পানি যদি এগুলো মেনে চলে তবে তাদের সেটা আলাদা করে বলারই দরকার নেই। এটা ধরে নেওয়া হয় যে সবাই মানছে। তারা শুধু তখনই সবাইকে জানায় যখন এই তিনটের কোনো একটা নিয়ম ভাঙা হয়। ইন্টারেস্টিং, তাই না? তো ফাউন্ডেশন তো মজবুত হলো। এবার অন্যান্যার সামনে আসল চ্যালেঞ্জ। তাকে এখন অনেকগুলো সঠিক অপশনের মধ্যে থেকে একটাকে বেছে নিতে হবে। যেমন তার কোম্পানির যে ইনভেন্টরি বা মজুত পণ্য আছে সেটার মূল্যায়ন কিভাবে হবে। আর বিশ্বাস করুন, তার এই একটা সিদ্ধান্তের উপর কোম্পানির ফিন্যান্সিয়াল ছবির অনেক কিছু নির্ভর করে। তাহলে আসল প্রশ্নটা হলো, একজন সিএফও ঠিক কিভাবে সঠিক অ্যাকাউন্টিং পলিসিটা বেছে নেন? এটা কিন্তু আক্ষরিক অর্থে একটা $1,000,000 প্রশ্ন। চলুন দেখা যাক অনন্যা কিভাবে এই কঠিন সিদ্ধান্তটা নেয়। এই কঠিন পথে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনন্যাকে সাহায্য করার জন্য 3টি মূল নীতি বা গাইডলাইন দিয়েছে। এই নীতিগুলোই নিশ্চিত করে যে সে যেই পলিসি বেছে নিক না কেন সেটা যেন কোম্পানি পারফরম্যান্সের সবচেয়ে সত্যি আর ন্যায্য ছবিটা তুলে ধরে। প্রথমটা হলো বিচক্ষণতা বা প্রুডেন্স। এটাকে এভাবে ভাবা যেতে পারে, যদি কোনো সম্ভাব্য লাভের আশা থাকে সেটা যতক্ষণ না হাতে আসছে ততক্ষণ খাতায় লেখা যাবে না। কিন্তু যদি কোনো সম্ভাব্য ক্ষতির আশঙ্কা থাকে সেটা সঙ্গে সঙ্গে রেকর্ড করে ফেলতে হবে। মানে লাভের ব্যাপারে একটু অপেক্ষা করো, কিন্তু ক্ষতির ব্যাপারে আগে থেকেই সাবধান হয়ে যাও। আচ্ছা, অনন্যা তো তার পলিসিগুলো বেছে নিল, কিন্তু এরপর কি? সেগুলোকে কি রিপোর্টের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারবে? একদমই না। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 চায় স্বচ্ছতা, কোনো লুকোচুরি বা গুপ্তধন খোঁজার খেলা নয়। নিয়মটা খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী। সেটা হলো সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং পলিসিস অবশ্যই এক জায়গায় একসাথে দেখাতে হবে। আর ঠিক এই কারণে যে কোনো অ্যানুয়াল রিপোর্টের নোটে সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিস নামে একটা আলাদা সেকশন থাকে। সবকিছু এক জায়গায়, যাতে যে কেউ সহজেই বুঝতে পারে সংখ্যাগুলোর পেছনের আসল গল্পটা কি। কিন্তু গল্পে একটা মোড় আসলো। কি হবে যদি একটা কোম্পানি বছরের মাঝখানে তার কোনো অ্যাকাউন্টিং পলিসি বদলাতে চায়? ধরুন সূর্য টেক্সটাইলস ঠিক এটাই করার সিদ্ধান্ত নিল। এখন অনন্যার সামনে নতুন চ্যালেঞ্জ, এই পরিবর্তনটা যেন সব নিয়ম মেনে প্রকাশ করা হয় সেটা নিশ্চিত করা। ব্যাপারটা হলো, কোম্পানিটা আগে তাদের ইনভেন্টরি বা মজুত পণ্যের হিসাব করত ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো পদ্ধতিতে। মানে ধরে নেওয়া হতো যে মালটা আগে কেনা হয়েছে সেটাই আগে বিক্রি হয়েছে। কিন্তু এখন তারা ওয়েটেড অ্যাভারেজ বা গড় মূল্যের পদ্ধতিতে যাচ্ছে, যেটা তাদের বর্তমান ব্যবসার ধরনের সাথে বেশি খাপ খায়। আর এই পরিবর্তনের প্রভাবটা দেখুন। আগে ফিফো পদ্ধতিতে যেখানে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু ছিল 2 লক্ষ টাকা,
নতুন ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতিতে সেটা কমে দাঁড়ালো 1,80,000 টাকায়। দেখুন, শুধু একটা পলিসি বদলানোর ফলে সংখ্যাটা কিভাবে সঙ্গে সঙ্গে বদলে গেল। তাহলে এর আসল প্রভাবটা কি? সোজা কথায়, এই একটা পলিসি পরিবর্তনের কারণে কোম্পানির দেখানো লাভ আর সম্পদের ভ্যালু দুটোই 20,000 টাকা কমে গেল। অ্যাকাউন্টিংয়ের ভাষার এটাকে বলে একটা ম্যাটেরিয়াল বা গুরুত্বপূর্ণ পরিবর্তন। আর এর মানে হলো এই তথ্যটা কোনোভাবেই লুকানো যাবে না, এটা সবাইকে জানাতেই হবে। আর ঠিক এটাই অনন্যাকে তার ফাইন্যান্সিয়াল রিপোর্টের নোটে পরিষ্কার করে লিখতে হবে। বলতে হবে যে পলিসি পরিবর্তনের ফলে এই বছরের লাভ এবং বছর শেষের ইনভেন্টরির মূল্য 20,000 টাকা কমে গেছে। দেখুন, এখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে পরিবর্তনটা হয়েছে এবং তার আর্থিক প্রভাব ঠিক কতটা। এটাই হলো আসল স্বচ্ছতা। তো এতক্ষণ আমরা অনন্যার পার্সপেক্টিভ থেকে পুরো ব্যাপারটা দেখলাম, কিন্তু প্রশ্ন হলো, এই সব নিয়মকানুন একজন সাধারণ বিনিয়োগকারী বা পাঠকের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ? সত্যি বলতে, এটা আমাদের ধারণার থেকেও অনেক বেশি জরুরি। কারণ এই পলিসিগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে অনেক কিছু করা সম্ভব হয়। যেমন বিভিন্ন কোম্পানির মধ্যে একটা অর্থপূর্ণ তুলনা করা যায়। তখন বোঝা যায় লাভটা কি সত্যি ব্যবসার উন্নতির কারণে হচ্ছে, নাকি এটা শুধু কোনো অ্যাকাউন্টিং পদ্ধতির মারপ্যাচ। এর মাধ্যমে একটা রিপোর্টের নির্ভরযোগ্যতা বিচার করা যায়, এমনকি পলিসি পছন্দের মধ্যে লুকিয়ে থাকা ঝুঁকিগুলো মূল্যায়ন করা সম্ভব হয়। তাহলে পরের বার থেকে কোনো অ্যানুয়াল রিপোর্ট হাতে এলে শুধু বড় বড় হেডলাইন সংখ্যাগুলোর দিকে না তাকিয়ে একটু ভেতরের পাতাগুলোও উল্টানো যেতে পারে। ছোট ছোট অক্ষরে লেখা নোটগুলো পড়লে দেখা যাবে অ্যাকাউন্টিং পলিসিগুলো আসলে কী বলছে। হয়তো এমন কিছু তথ্য সামনে আসবে যা অবাক করে দেওয়ার মতো।